অন্ধকার নির্জন হাইওয়ে, চারদিকে শ্মশানের নীরবতা, আর তার মাঝেই এক অসহায় মেয়ের বাঁচার লড়াই। সেদিন সকালে যা ঘটেছিল তা দেখে খোদ মানবতাও চোখের জল ধরে রাখতে পারেনি। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় গল্পের আয়না চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি এক নিস্তব্ধ রাতের শিহরণ জাগানো গল্প, যেখানে ভয় আর বিশ্বাসের এক অদ্ভুত লড়াই বদলে দিয়েছিল দুটি মানুষের জীবন। কেন ওই মেয়েটি মাঝরাতে ধাবায় আশ্রয় নিয়েছিল, আর পরদিন সকালে কোন সত্যটা সবাইকে কাঁদিয়ে দিয়েছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশ্রয়। রাত তখন প্রায় 11টা। হু হু করে ঠান্ডা বাতাস বইছিল এবং জনশূন্য হাইওয়ের বহুদূর পর্যন্ত শুধু অন্ধকারই দেখা যাচ্ছিল। সেই অন্ধকার আর নিস্তব্ধতার মাঝে রাস্তার ধারে একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার নাম অর্পিতা। অর্পিতা বারবার আতঙ্কিত হয়ে পিছন ফিরে তাকাচ্ছিল। তার নিঃশ্বাস দ্রুত বইছিল এবং মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন কারোর হাত থেকে বাঁচতে পালাতে পালাতে এখানে এসে পৌঁছেছে। তার হাতে একটি ছোট ব্যাগ ছিল আর পোশাকে ধুলো লেগেছিল। সে একবার রাস্তার দিকে তাকাচ্ছিল, আবার পিছনের অন্ধকারের দিকে, যেন প্রতি মুহূর্তে তার ভয় হচ্ছিল যে কেউ এখনই তার পিছু পিছু চলে আসবে। প্রায় আধ ঘন্টা ধরে সে সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে যাবে তো যাবে কোথায়। কিছুক্ষণ পর দূর থেকে একটি ট্রাকের আওয়াজ শোনা গেল। অর্পিতার চোখে আসার এক হালকা ঝিলিক দেখা দিল। সে হাত তুলে ট্রাকটি থামানোর চেষ্টা করল, কিন্তু ট্রাকটি না থেমে দ্রুত গতিতে বেরিয়ে গেল। ট্রাকটি চলে যেতেই আবার সেই নিস্তব্ধতা ফিরে এলো। অর্পিতা ধীরে ধীরে রাস্তার ধারে বসে পড়ে কপালে হাত রাখল। তার মাথায় গত কয়েক ঘন্টার ঘটনাগুলো দ্রুত ঘুরছিল। তার মনে পড়ল কিভাবে সে এক অজানা শহরে কাজের খোঁজে এসেছিল। একটি লোক তাকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। সে সেই লোকটির কথায় বিশ্বাস করে ফেলেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারল যে ওই লোকটা তাকে ভুল পথে ঠেলে দিতে চায়। সেই রাতে যখন সে সব সত্যি জানতে পারল, তখন সে ভয় পেয়ে গেল আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এলো। পালাতে পালাতে সে বাসে উঠল, তারপর অন্য গাড়িতে, আর শেষ পর্যন্ত এই জনশূন্য হাইওয়েতে এসে পৌঁছল। কিন্তু এখন তার কাছে কিছুই অবশিষ্ট ছিল না, না টাকা, না ফোন, আর না এমন কোনো মানুষ যাকে সে সাহায্যের জন্য ডাকতে পারে। অর্পিতা মাথা তুলে চারপাশ দেখল। দূরে কিছুটা দূরত্বে একটি হালকা আলো দেখা যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখতে লাগল। সেই আলোটি একটি ছোট ধাবা থেকে আসছিল। কিছুক্ষণ অর্পিতা সেখানেই বসে রইল। তার মনে ভয় আর আশা দুটোই একসাথে চলছিল। যদি সে সেখানে যায় তবে হয়তো সাহায্য পাওয়া যাবে, কিন্তু যদি সেখানেও খারাপ লোক থাকে? তার মনে অনেক প্রশ্ন জাগছিল। প্রায় 5 মিনিট পর সে সাহস করে ওঠার সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে সেই আলোর দিকে হাঁটতে লাগল। যেমন যেমন সে কাছে পৌঁছল, ধাবার পুরো দৃশ্যটি পরিষ্কার দেখা যেতে লাগল। ছোট একটি ধাবা, বাইরে কিছু ট্রাক দাঁড়িয়েছিল এবং ভেতরে 2-3 জন ড্রাইভার খাবার খাচ্ছিল। অর্পিতা ধাবা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গেল। সে ভেতরে যাওয়ার সাহস জোগাতে পারছিল না, তাই সে রাস্তার ধারেই দাঁড়িয়ে ধাবার দিকে তাকাতে লাগল। সেই সময় ধাবার ভেতর থেকে একজন লোক বাইরে এলো। তার বয়স প্রায় 35 বছর, লম্বা গড়ন, হালকা দাড়ি আর চোখে মুখে গাম্ভীর্য। তার নাম ছিল অনিমেষ দত্ত। অনিমেষ বাইরে এসে অর্পিতাকে দেখতে পেল। সে অর্পিতার দিকে এগিয়ে গিয়ে বলল, এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে চলো। অর্পিতা এখন আগের চেয়েও বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনিমেষ তার দিকে তাকিয়ে বলল, দেখলে তো, আমি কেন বলেছিলাম যে এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়? অর্পিতা প্রথমবার তার চোখের দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, ক্লান্তি ছিল, আর কোথাও না কোথাও সাহায্যের আশাও ছিল, কিন্তু ভরসা তখনও পুরোপুরি ছিল না। কিছুক্ষণের নীরবতার পর অনিমেষ বলল, যদি চাও তবে ধাবার ভেতরে বসতে পারো, অন্তত রাতটা নিরাপদেভাবে কেটে যাবে। অর্পিতা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না, আমি এখানেই ঠিক আছি। অনিমেষ কোনো তর্ক না করেই বলল, ঠিক আছে, সিদ্ধান্ত তোমার। এই বলে সে আবার ধাবার দিকে ফিরে গেল। অর্পিতা তাকে যেতে দেখল। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। আর ঠিক সেই সময় দূরের অন্ধকারে হঠাৎ একটি গাড়ির হেডলাইট দেখা গেল, এবং সেই হেডলাইট ধীরে ধীরে ওই ধাবার দিকেই এগিয়ে আসছিল। অর্পিতার নজর সেই আলোর ওপর আটকে গেল। গাড়িটি যত কাছে আসছিল তার হৃদস্পন্দন তত দ্রুত হচ্ছিল। সে বুঝতে পারছিল না এটি সাধারণ কোনো গাড়ি নাকি সেই সব লোক যাদের হাত থেকে সে পালিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ধাবার সামনে এসে থামল। গাড়ি থামতেই তার দরজা খুলল
এবং দুজন লোক বাইরে নামল। দুজনেই এদিক ওদিক তাকাতে লাগল, যেন কাউকে খুঁজছে। অর্পিতার বুক ধরফর করতে লাগল। সে সঙ্গে সঙ্গে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং একটু পিছিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করল। ধাবার ভেতরে থাকা লোকজন তখনও খাবার খেতে ব্যস্ত ছিল, কিন্তু বাইরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। ওই দুজন লোকের নজর চারদিকে ঘুরছিল। মনে হচ্ছিল তারা যেন বিশেষ কাউকে খুঁজতে এসেছে। অর্পিতার মনের ভয় আরও বেড়ে গেল। তার মনে হল সম্ভবত এরা সেই লোক যাদের কাছ থেকে সে পালিয়ে এসেছিল। তার হাত কাঁপতে লাগল এবং সে নিজের ব্যাগটি শক্ত করে চেপে ধরল। সে ভাবছিল যদি তারা তাকে চিনে ফেলে তবে কি হবে। ওদিকে ধাবার ভেতর থেকে অনিমিষও গাড়ি থামার শব্দ শুনতে পেয়েছিল। সে ধীরে ধীরে বাইরে এলো এবং সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোককে দেখতে লাগল। তার দৃষ্টি কিছুক্ষণ তাদের ওপর আটকে নইল, যেন সে তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিল। তাদের মধ্যে একজন লোক ধাবার দরজা পর্যন্ত এলো এবং চড়া গলায় বলল, ও ভাই, জল পাওয়া যাবে কি? অনিমেষ শান্ত গলায় বলল, হ্যাঁ, ভেতরে এসো। দুজন লোক ধাবার ভেতরে চলে গেল, কিন্তু ভেতরে যাওয়ার আগে তাদের মধ্যে একজনের নজর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অর্পিতার ওপর পড়ল। সে কয়েক সেকেন্ড তাকে মন দিয়ে দেখল, তারপর কিছু না বলে ভেতরে চলে গেল। অর্পিতার হার্টবিট যেন থমকে গেল। তার মনে হল লোকটা হয়তো তাকে চিনে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে আরও একটু পিছিয়ে গেল এবং অন্ধকারে দাঁড়িয়ে ধাবার দিকে তাকাতে লাগল। ধাবার ভেতরে লোক দুটো চেয়ারে বসে পড়ল। অনিমিষ জলের গ্লাস তাদের সামনে রাখল। তারা দুজনে ধীরে ধীরে জল খেতে খেতে এদিক ওদিক নজর ঘোরাচ্ছিল। তাদের মধ্যে একজন লোক বলল, ও ভাই, এই রাস্তায় একটু আগে কোনো মেয়েকে দেখেছ কি? এই প্রশ্ন শোনা মাত্রই অনিমিষ কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তার দৃষ্টি একবারের জন্য ধাবার বাইরে দাঁড়িয়ে থাকা অর্পিতার দিকে গেল। তারপর সে স্বাভাবিক গলায় বলল, না, এখানে তো কেউ আসেনি। দুজন লোক একে অপরের দিকে তাকাতে লাগল। তারপর তাদের মধ্যে একজন হালকা হেসে বলল, আচ্ছা, আমাদের মনে হলো হয়তো এদিকেই এসেছে। অনিমিষ কিছু বলল না, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দ্বিতীয় লোকটি বলল, যদি দেখতে পাও তবে জানিও, আমাদের তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তার গলায় এক অদ্ভুত কঠোরতা ছিল, যেন সে শুধু জিজ্ঞেস করছিল না, বরং সতর্ক করছিল। অনিমিষ শুধু এটুকুই বলল, যদি দেখতে পাই তবে বলে দেব। দুজন লোক কিছুক্ষণ সেখানেই বসে রইল। তারপর তারা টাকা টেবিলের উপর রাখল এবং ধীরে ধীরে উঠে বাইরে এলো। বাইরে বেরোতেই তাদের নজর আবার রাস্তার দিকে ঘুরল। অর্পিতা তখনও কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল এবং চেষ্টা করছিল যেন অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকা যায়, কিন্তু তার বুক তখনও দ্রুত ধরফর করছিল। তাদের মধ্যে একজন লোক কয়েক পা তার দিকে এগোতে লাগল। তখনই পিছন থেকে অনিমিষের গলার আওয়াজ শোনা গেল, আরে ভাই, আপনার বাকি টাকা। লোকটি থেমে গেল এবং ঘুরে অনিমিষের দিকে তাকাতে লাগল। অনিমিষ তার হাতে কিছু কয়েন দিয়ে দিল। লোকটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে আবার গাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দুজনে গাড়িতে বসল এবং গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। গাড়িটি চলে যেতেই আবার সেই নিস্তব্ধতা ফিরে এলো। অর্পিতা ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার হাত তখনও কাঁপছিল। অনিমিষ কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে রইল, তারপর সে ধীরে ধীরে অর্পিতার দিকে তাকাল। এবার তার দৃষ্টিতে কঠোরতা নয়, বরং চিন্তা ছিল। সে ধীরে ধীরে তার কাছে এলো এবং বলল, এবার তো বুঝতে পেরেছ যে এখানে দাঁড়িয়ে থাকা কতটা বিপজ্জনক? অর্পিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীর গলায় জিজ্ঞেস করল, ওরা কারা ছিল? অনিমিষ সরাসরি উত্তর দিল না। সে শুধু এটুকুই বলল, এই হাইওয়েতে রাতে সব রকমের মানুষ ঘুরে বেড়ায়। অর্পিতার চোখে আবার ভয় ফিরে এলো। তার মনে হচ্ছিল বিপদ এখনও পুরোপুরি কাটেনি। কয়েক সেকেন্ডের নীরবতার পর অনিমেষ বলল, যদি সত্যি কোথাও যাওয়ার জায়গা না থাকে তবে ভেতরে এসো, অন্তত সকাল হওয়া পর্যন্ত নিরাপদে থাকবে। অর্পিতা ধাবার দিকে তাকাল, তারপর অনিমেষের দিকে। তার মনে এখনও ভয় ছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা তার চেয়েও বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর সে ধীরে ধীরে পা বাড়াল এবং প্রথমবার ধাবার ভেতরে প্রবেশ করল। অর্পিতা ভেতরে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি আবার ধাবার সামনে এসে থামল। গাড়ি থামতেই অনিমেষের চোখ কঠোর হয়ে উঠল। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়াল। রাতের নিস্তব্ধতা এখন আরও ভারী মনে হচ্ছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত গাড়ির ভেতরে কোনো নড়াচড়া দেখা গেল না, কিন্তু তারপর হঠাৎ তার দরজাগুলো খুলল এবং তিনজন লোক বাইরে নামল। তাদের পদক্ষেপে কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু তাদের মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা কোনো বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে।
তাদের মধ্যে একজন লোক ধাবার চারদিকে নজর ঘোরাল এবং তারপর সরাসরি অনিমেষের দিকে এগিয়ে যেতে লাগল। অনিমেষ সেখানেই দাঁড়িয়ে রইল। সে পিছন ফিরে ঘরের দিকে এক পলক তাকাল, যেখানে অর্পিতা ঘুমানোর চেষ্টা করছিল। সেই লোকটি সামনে এসে বলল, ভাই, একটু আগে এখানে একটি মেয়েকে দেখা গিয়েছিল, কোথায় সে? অনিমেষ না ঘাবড়ে জবাব দিল, এখানে কোনো মেয়ে আসেনি। ওই লোকটির চোখ ছোট হয়ে এলো। সে ধাবার ভেতর উঁকি দিয়ে দেখার চেষ্টা করল। তখনই পিছনে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় লোকটি ধীর গলায় বলল, মিথ্যে বলো না, আমাদের সব জানা আছে। পরিবেশ হঠাৎ খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। অনিমেষ তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল, যেন সে কাউকে ভেতরে যেতে দিতে চায় না। ভেতরে ঘরে অর্পিতার ঘুম ভেঙে গিয়েছিল। বাইরে থেকে আসা আওয়াজগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল। তার বুক ধরফর করতে লাগল। সে বুঝে গিয়েছিল যে সেই লোকগুলোই ফিরে এসেছে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি আবার বলল, সোজাভাবে বলে দাও, মেয়েটা কোথায়? অনিমেষ এবার একটু শক্ত হয়ে বলল, আমি বললাম না এখানে কেউ নেই। তিনজন লোক কয়েক সেকেন্ড তাকে ঘাড় কুঁচকে দেখতে লাগল। তারপর তাদের মধ্যে একজন হঠাৎ এগিয়ে গিয়ে অনিমেষের কলার চেপে ধরল। তার গলার রাগে ফেটে পড়ছিল। আমাদের সাথে চালাকি করবে? অনিমেষ তার হাত সরিয়ে দিয়ে বলল, হাত নামাও। এখন পরিস্থিতি পুরোপুরি বিগড়ে গিয়েছিল। তিনজন লোকই রেগে গেল। তাদের মধ্যে একজন ধাবার ভেতর ঢোকার জন্য এগোল, কিন্তু অনিমেষ তৎক্ষণাৎ তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ভেতরে ঘরে দাঁড়িয়ে অর্পিতা সব শুনছিল। তার ভয় এখন চরমে পৌঁছে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার কারণে অনিমেষ বড় বিপদে পড়ে গিয়েছে। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বাইরের আওয়াজ শোনার চেষ্টা করল। বাইরে একজন লোক চিৎকার করে বলল, পুরো ধাবা চেক করো। অর্পিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যদি ওরা ভেতরে চলে আসে তবে সে কোথাও লুকোতে পারবে না। ওদিকে অনিমেষ রাগে বলল, কেউ ভেতরে যাবে না। তার গলায় এতটাই কঠোরতা ছিল যে এক মুহূর্তের জন্য সবাই থেমে গেল। কিন্তু তারপর তাদের মধ্যে একজন লোক পকেট থেকে একটি ছুরি বের করে নিল। ছুরির ঝিলিক ধাবার হালকা আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। অর্পিতা দরজার ফাঁক দিয়ে এই সব দেখে নিল। তার শরীর কাঁপতে লাগল। তার মনে হচ্ছিল যদি সে এখনও চুপ করে থাকে তবে হয়তো অনিমেষের কিছু হয়ে যাবে। তার মনে একটাই কথা ঘুরছিল, এই সব আমার কারণে হচ্ছে। সে কাঁপতে কাঁপতে দরজার খিল ধরল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি ছুরি নিয়ে অনিমেষের দিকে এগোচ্ছিল। বাকি দুজন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ ঘরের দরজা খুলল। অর্পিতা বাইরে বেরিয়ে এলো। তার গলা কাঁপছিল, কিন্তু তা পরিষ্কার শোনা গেল, থামো, আমি এখানেই আছি। সবার নজর হঠাৎ তার দিকে ঘুরে গেল। অনিমেষের মুখ এক মুহূর্তের জন্য বদলে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, ভেতরে যাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনজন লোকের মুখে এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন বলল, শেষ পর্যন্ত পাওয়াই গেল। সে ধীরে ধীরে অর্পিতার দিকে এগোতে লাগল। অর্পিতার কদম পিছাতে শুরু করল। তখনই অনিমেষ তৎক্ষণাৎ তার সামনে এসে দাঁড়িয়ে গেল। সে রাগে বলল, কেউ ওকে হাত ছোঁয়াবে না। কয়েক সেকেন্ড সবাই একে অপরকে দেখতে লাগল। তখনই দূর থেকে হঠাৎ পুলিশের সাইরেন শোনা গেল। প্রথমে হালকা, তারপর তীব্র। তিনজন লোক এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তাদের মধ্যে একজন বলল, পুলিশ চলে এসেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশের গাড়ি ধাবার সামনে এসে থামল। দুজন সিপাই সঙ্গে সঙ্গে নিচে নামল এবং সরাসরি ওই লোকগুলোর দিকে এগিয়ে গেল। পরিস্থিতি দেখেই পুলিশ দেরি না করে ওই তিনজনকে ধরে ফেলল। তারা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব নিয়ন্ত্রণে এলো। ধাবার সামনে আবার নিস্তব্ধতা নেমে এলো। অর্পিতা এখনও কাঁপছিল। অনিমেষ ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে রাগ নয়, বরং স্বস্তি ছিল। কিছুক্ষণ পর পুলিশ ওই লোকগুলোকে নিয়ে চলে গেল। রাত ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সকাল হতে শুরু করেছিল। আকাশে হালকা আলো ছড়িয়ে পড়ছিল এবং ঠান্ডা বাতাস এখন একটু নরম মনে হচ্ছিল। অর্পিতা ধাবার বাইরে দাঁড়িয়েছিল। সে এখনও গতরাতের ঘটনাগুলো বোঝার চেষ্টা করছিল। অনিমেষ তার কাছে এলো এবং বলল, এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়। আমি তোমাকে একটি মহিলা আশ্রয় কেন্দ্রে ছেড়ে আসছি। অর্পিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরস্থিরভাবে জিজ্ঞেস করল, তুমি আমার জন্য এত কিছু কেন করলে? অনিমেষ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি আগে একটি ভুল করে ফেলেছি। অর্পিতা তার দিকে তাকাল। অনিমেষের চোখে ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ধীর গলায় বলল, কয়েক বছর আগে আমার স্ত্রীও এই রকমই কিছু লোকের কারণে বিপদে পড়ে গিয়েছিল, আর সেই ঝগড়ার মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি তাকে বাঁচাতে পারিনি।
অর্পিতার চোখ জলে ভরে এলো। অনিমেষ আরও বলল, সেই দিন থেকে আমি ঠিক করেছি যে এই রাস্তায় আর কোনো মেয়ের সাথে এমনটা হতে দেব না। অর্পিতা চুপ করে রইল। তার মনের ভয় এখন ধীরে ধীরে ভরসায় বদলে যাচ্ছিল। কিছুক্ষণ পর অনিমেষ নিজের বাইক বের করল এবং বলল, চলো। অর্পিতা কিছু না বলে তার পিছনে বসে পড়ল। সকালের বাতাস তাদের মুখে লাগছিল। কিছুক্ষণ পর তারা মহিলা আশ্রয়কেন্দ্রে পৌঁছে গেল। অর্পিতা বাইক থেকে নামল। সে কয়েক কদম হাঁটল, কিন্তু তারপর থেমে গেল। সে পিছন ফিরে অনিমেষের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতা ছিল। অনিমেষ যাওয়ার জন্য ঘুরেছিল, তখনই অর্পিতা ধীর গলায় বলল, যদি আমি আমার জীবন নতুন করে শুরু করি, তবে কি তুমি আমার পাশে দাঁড়াবে? অনিমেষ কয়েক মুহূর্ত তাকে দেখতে লাগল। তারপর সে হালকা হাসির সাথে বলল, যদি তুমি চাও, তবে আমি তোমার সাথে পুরো জীবন চলার জন্য তৈরি আছি। অনিমেষের এই কথা শুনে অর্পিতা কয়েক মুহূর্ত একেবারে চুপ করে দাঁড়িয়ে রইল। সকালের হালকা রোদ এখন আকাশে ছড়িয়ে পড়ছিল এবং বাতাসে রাতের ঠান্ডা ভাব ধীরে ধীরে কমে আসছিল। অর্পিতার চোখে হালকা জল ছিল। সে হয়তো এমন কথার আশা করেনি। সে অনিমেষকে কয়েক সেকেন্ড দেখতে লাগল, কিন্তু তারপর ধীরে ধীরে হেসে দিল। সে সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। হয়তো সে জানত যে জীবনের এত বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া যায় না। অনিমেষও তার উপর কোনো চাপ দিল না। সে শুধু এটুকুই বলল, তুমি আগে নিজের জীবন সামলে নাও, বাকি কথা পরেও হতে পারে। এই বলে সে বাইক স্টার্ট দিয়ে আবার ধাবার দিকে চলে গেল। অর্পিতা আশ্রয়কেন্দ্রের দরজার সামনে দাঁড়িয়ে তাকে যেতে দেখল। তার মনে প্রথমবারের মতো ভয়ের জায়গায় এক অদ্ভুত ভরসা তৈরি হল। হয়তো তার প্রথমবার মনে হল যে পৃথিবীতে এখনও কিছু মানুষ এমন আছে যারা কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করে। দিন ধীরে ধীরে কাটতে লাগল। অর্পিতা নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিতে শুরু করল। শুরুটা সহজ ছিল না। অনেক সময় তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যেত, কিন্তু সে হার মানল না। সে সেলাই শিখতে শুরু করল, পড়াশোনা চালিয়ে গেল এবং ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রের কাজে হাত বাড়াতে লাগল। সময়ের সাথে সাথে তার ভয় কমতে শুরু করল এবং আত্মবিশ্বাস বাড়তে থাকল। এখন সে শুধু নিজের জীবন পাল্টাচ্ছিল না, বরং সেখানে আসা অন্যান্য মেয়েদেরও সাহস যোগাতে শুরু করেছিল। যে মেয়েরা খুব ভয় থাকত, অর্পিতে তাদের বোঝাত যে জীবন এখানেই শেষ হয়ে যায় না। ওদিকে অনিমেষের জীবনও তার নিজের নিয়মেই চলছিল। সে প্রতিদিনের মতো ধাবা সামলাত, ট্রাক ড্রাইভারদের খাবার খাওয়াত আর রাতে রাস্তার ওপর নজর রাখত। কিন্তু তার মনের ভেতর এখন একটা পরিবর্তন এসে গিয়েছিল। সেই রাতের ঘটনা আর অর্পিতার সাহস তার মাথায় বারবার ফিরে আসত। মাঝে মাঝে সে ভাবত যে অর্পিতা এখন কেমন আছে, কিন্তু সে কখনো তাকে খোঁজার চেষ্টা করেনি। হয়তো সে চেয়েছিল অর্পিতা নিজের জীবন নিজের ক্ষমতায় গড়ে তুলুক। প্রায় 1 বছর কেটে গেল। একদিন সকালে ধাবার সামনে একটি গাড়ি এসে থামল। অনিমেষ তখন কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল। সে সাধারণ দৃষ্টিতে গাড়ির দিকে তাকাল এবং তৎক্ষণাৎ আবার নিজের কাজে মন দিল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একটি মেয়ে বাইরে নামল। তার পোশাক সাধারণ, কিন্তু পরিপাটি ছিল। মুখে আত্মবিশ্বাস ছিল আর চোখে এক অন্যরকম ঝিলিক। সে ধীরে ধীরে ধাবার দিকে এগোতে লাগল। সে যখন অনিমেষের সামনে এসে দাঁড়াল, অনিমেষ মাথা তুলে তার দিকে তাকাল। কয়েক সেকেন্ডের জন্য সে তাকে চিনতেই পারল না, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। ও ছিল অর্পিতা, কিন্তু সে এখন আগের মতো সেই ভীতু মেয়েটি নেই। এখন তার মুখে দৃঢ়তা আর আত্মবিশ্বাস পরিষ্কার দেখা যাচ্ছিল। অর্পিতা হালকা হেসে বলল, কেমন আছো অনিমেষ? অনিমেষ কয়েক সেকেন্ড তাকে দেখতে থাকল। তারপর তার মুখেও হালকা হাসি ফুটে উঠল। সে বলল, তুমি তো একদম বদলে গিয়েছ। অর্পিতা ধাবার চারদিকে নজর ঘোরাল এবং বলল, জীবন বদলে যাওয়ার শুরুটা তো এখান থেকেই হয়েছিল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অর্পিতা ধীর গলায় বলল, আমি এখন সেই আশ্রয়কেন্দ্রেই কাজ করি যেখানে তুমি আমাকে ছেড়ে এসেছিলে। এখন আমি সেখানে আসা মেয়েদের সাহায্য করি। অনিমেষ তৃপ্তির সাথে মাথা নাড়ল। অর্পিতার চোখে কৃতজ্ঞতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বলল, সেই রাতে যদি তুমি আমাকে সাহায্য না করতে, তবে হয়তো আমার জীবন কোনোদিন বদলাত না। অনিমেষ নিচু গলায় বলল, না, তুমি নিজেকে বদলেছ। আমি তো শুধু একটা পথ দেখিয়েছিলাম। অর্পিতা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে মুচকি হেসে বলল, তুমি সেদিন একটি কথা বলেছিলে, মনে আছে? অনিমেষ তার দিকে তাকাল। অর্পিতা বলল,
তুমি বলেছিলে যদি আমি চাই তবে তুমি আমার সাথে পুরো জীবন চলার জন্য তৈরি আছো। অনিমেষ ধীরে মাথা নিচু করে নিল। হয়তো তার মনে হয়েছিল অর্পিতা সেই কথা এতদিনে ভুলে গিয়েছে, কিন্তু অর্পিতা বলে চলল, আমি অনেক ভেবেছি। অনিমেষ ধীরে ধীরে তার দিকে তাকাল। অর্পিতা হাসল এবং বলল, যদি তুমি আজও সেই কথায় অটল থাকো তবে আমিও তোমার সাথে জীবনভর চলার জন্য তৈরি। কিছুক্ষণের জন্য ধাবার চারপাশ যেন নিঝুম হয়ে গেল। অনিমেষের চোখে হালকা জল এসে গেল। তার মুখে প্রথমবারের মতো অকৃত্রিম আনন্দ দেখা যাচ্ছিল। সে ধীর গলায় বলল, তাহলে আজ থেকে এই ধাবা শুধু আমার নয়, আমাদের। অর্পিতা হেসে দিল। জনশূন্য হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা সেই ছোট ধাবাটি সেদিন এক নতুন শুরুর সাক্ষী হয়ে রইল। বিজয় আর বৃষ্টির এই গল্প আমাদের শেখায় যে ঘন অন্ধকারের পরেই আসে ভোরের আলো। কখনো কখনো বিশ্বাস হারানো পৃথিবীতে কোনো এক অজানা মানুষের বাড়িয়ে দেওয়া হাতই হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জীবন যাকে নিঃস্ব করে দেয়, ভাগ্য তাকে আবার নতুন করে গড়ে নেওয়ার সুযোগও দেয়। শুধু প্রয়োজন একটু সাহস আর বিজয়ের মতো একজোড়া বিশ্বস্ত হাত। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনার হৃদয়কে কতটা ছুঁয়ে গেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটা মতামত আমাদের অনুপ্রেরণা যোগাবে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে। যদি এই কাহিনীটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। আর এমনই সব জীবনমুখী এবং আবেগঘন গল্পের সঙ্গী হতে আমাদের চ্যানেল গল্পের আয়নাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভাগ্যের লড়াই আর নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।